হোম সুইট হোমের পর বার্সেলোনার চ্যালেঞ্জ এবার চেলসি। আর্সেনাল মেড ইট লুক সো ইজি, নাও দে ফেস বায়ার্ন মিউনিখ। জয়ের মুখ দেখা ভুলে গেছে রিয়াল, সাবির চোখে শঙ্কা। মিলান ডার্বি মাতালেন মানিও, রোমা উঠল টপে। এমন কত সব ঘটনা ঘটে গেছে শনি রবির ফুটবলে। মঙ্গল বুধবারে আরো দুপরত নাটক বাকি আছে। চলুন আমরা সোমবারে কথা বলি শনি রবিতে কি ঘটলো, আর মঙ্গল বুধবারে চ্যাম্পিয়ন্স লিগে কি কি ঘটতে পারে সেসব নিয়ে। যে আপনি দেখেছেন আরো যা যা দেখবেন সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, শুরু আমরা কোত্থেকে করব? অনেক জায়গা থেকে শুরু করা যায়, কিন্তু আমরা শুরুটা করতে চাই আসলে চেলসি ভার্সেস বার্সেলোনা ম্যাচটাকে সামনে রেখে। এবং এই পয়েন্ট নাম্বার 1কে আমরা বলছি সুইট হোমের পরে তেতো চেলসি। কেন? বার্সেলোনা যে ম্যাচটা জিতলো ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে, সেখানে তাদের জন্য একটা আমেজ ছিল, একটা আয়োজন ছিল, একটা উদযাপনে ম্যাচটা শেষ হয়েছে। বিলবাওয়ের সঙ্গে এতদিন পরে নৌ ক্যাম্পে ফিরে তারা একটা জয়ও আদায় করে নিয়েছে। এর ভেতরে আরো ভালো খবর তাদের জন্য এসছে পরদিন যখন রিয়াল মাদ্রিদ এলচের কাছে পয়েন্ট হারিয়েছে তখন। কারণ এখন লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের ব্যবধান মোটে 1 পয়েন্টের। সবকিছু মিলে বার্সেলোনার জন্য এই শনিবারটা এত ভালো গেছে। একই সঙ্গে শুধুমাত্র এই পয়েন্টের দূরত্ব কমানো নয়, তার সঙ্গে আছে রাফিনিয়ার ফেরা, হুয়ান গার্সিয়ার ফেরা, আছে সেখানে এই ইনজুরি থেকে মুক্তি পাওয়া। এই সব গল্পের মাঝে নিউ ক্যাম্পে নতুন করে ফেরা, এর সবকিছু আমাদেরকে বলেছে বার্সেলোনা ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আসলেই ফিরেছে। কিন্তু বার্সেলোনার এবারের প্রতিপক্ষ যারা, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচ চেলসি, এটা তাদের জন্য খুব একটা সুখকর প্রতিপক্ষ নয়। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই যে দলগুলোর এগেইনস্টে বার্সেলোনা ঢুকেছে তার ভেতরে ওপরের দিকে থাকবে এই চেলসির নামটা। যারা ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আর লা লিগার চ্যাম্পিয়ন, বার্সেলোনা ব্লকবাস্টার হিট। এই ম্যাচটা দিয়ে শুরু হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের এই গেম উইকের নতুন একটা যাত্রা। এই ম্যাচের আগে নিশ্চয়ই আমাদের দুই দলকে নিয়ে একটু কথা বলা প্রয়োজন। চেলসি এই সপ্তাহে প্রিমিয়ার লিগে তারা জিতেছে এবং জিতে সবকিছু ঠিকঠাক করে তারা বার্সেলোনাকে ফেস করতে যাচ্ছে। এই যে বার্সেলোনার পাওয়ার যে হিসেবগুলো আমরা দিলাম, যে ইনজুরি থেকে রাফিনিয়াদের ফেরাটা বার্সেলোনার জন্য কত বড় পাওয়া। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে তাদের হাইলাইন ডিফেন্ডিং ধরা খায়নি, বরং সেটাকে মনে হয়েছে একটু মজবুত হয়েছে। গোল বারের নিচে যিনি দাঁড়িয়েছেন তিনি আরেকটু বেশি শক্তি দেখিয়েছেন। এই সব কিছু মিলিয়ে বার্সেলোনার জন্য খুব ভালো একটা সময় গেছে। কিন্তু এই সময়টাকে তারা কন্টিনিউ যদি করতে চায় তাহলে চেলসির বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটায় জিততে পারা দরকার, তাই না? কারণ আগের বার অর্থাৎ ফোর্থ গেম উইকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ওই ম্যাচটাতে পয়েন্ট খুঁয়েছিল এবং বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচগুলো এখনো খুব সহজ গেছে। ঘটনাটা তা নয়, পিএসজির কাছেও তারা হেরেছিল, আর নিউক্যাসলের সঙ্গে শুরু যারা তখন করেছিল তখন সেই ম্যাচেও বেশ কঠিন করে তাদেরকে জিততে হয়েছিল যখন তারা সবশেষ ইংল্যান্ডে এসেছিল। এই মুহূর্তে অবশ্য বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সামনে বেশ কিছু সুখের ব্যাপার স্যাপার আছে। মানে ফ্রন্ট লাইনে আপনি কাকে খেলাবেন? রবার্ট লেভানডস্কি আবার গোল করছেন, ওখানে ফেরান তোরেস, মার্কাস রাশফোর্ডও বিশ্রাম নিয়ে মোটামুটি প্রস্তুত ইংলিশ টিমের এগেইনস্টে, তাকেও হয়তো আমরা দেখব। এই সব আলোচনার ভেতরে যখন ম্যাচের আগে এনজো মারেস্কাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই ম্যাচটা আপনার দৃষ্টিতে কেমন হবে, কারণ এনজো মারেস্কা তিনি চেলসির কোচ, একই সঙ্গে তার একটা স্মৃতিও আছে। তিনি যখন সেভিয়াতে খেলতেন তিনি তখন এই বার্সেলোনার এগেইনস্টে গোলও করেছিলেন। বার্সেলোনার প্লেইং স্টাইল তার খুব ভালো মতো জানা। বার্সেলোনাকে তিনি আজকে থেকে চেনেন না, বহু আগে থেকে চেনেন। তিনি খেলেছেন, গোল করেছেন সেভিয়ার হয়ে নিয়মিত। বার্সেলোনার এগেইনস্টে তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে। এখন এই ম্যাচের আগে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই ম্যাচে তো পেদ্রি থাকবেন না, তো এইখানে আপনার কাছে কি মনে হয় পেদ্রি না থাকাটা বার্সেলোনার জন্য কি আসলে একটা বড় ধরনের ধাক্কা? তখন তিনি যে জবাব দিচ্ছেন সেটা আপনাকে হয়তো খানিকটা আপ্লুত করবে। তিনি বলছেন পেদ্রি না থাকাটা শুধুমাত্র বার্সেলোনার মিস নয়, পেদ্রি না থাকাটা ফুটবলের জন্য মিস। কারণ তিনি পেদ্রির একজন ভক্ত, সেটা মনে হতে পারে এই কথা তার শোনার পরে। সাধারণত কোচেরা এই সব ক্ষেত্রে যে জবাবগুলো দেন যে শুধুমাত্র পেদ্রি না, পুরো বার্সেলোনা টিমটাই ভালো, আমাদের সবার জন্যই নজরে রাখতে হবে, এই সব গড়পড়তা কথা বলার লোক ঠিক এনজো মারেস্কা নন। তিনি পরিষ্কার করে খোলাসা করেই এই সব আলোচনা ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে করছেন। হয়তো তার জানে কিছুটা পানিও আছে, কারণ চেলসির সঙ্গে বার্সেলোনার অতীত রেকর্ড যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন সেখানে চেলসির একটা এজ আছে এবং এই লড়াইগুলো এত বিখ্যাত। সেই 2009-এর সেই বিখ্যাত বা অনেকের চোখে হয়তো কুখ্যাত সেমিফাইনাল
স্ট্যামফোর্ড ব্রিজে যেটা দেখেছিলেন লোকে, এবং সেখানে আন্দ্রেস ইনিয়েস্তার সেই বিখ্যাত গোল, অথবা সবশেষ লিওনেল মেসির করা আন্তোনিও কোন্তের চেলসির বিপক্ষে সেই অভাবনীয় পারফরমেন্স, অথবা এর মাঝামাঝি সময় রামিরেসের নিউ ক্যাম্প কাঁপিয়ে দেওয়া সেই গোল, এই সব বিখ্যাত কিছু লড়াই দেখেছে এই দুই দল। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ম্যাচটাও তাই হয়ে যাবে জমে ক্ষীর। আর এনজো মারেস্কা ম্যাচের আগে তিনি বলছেন যে তার কাছে বেশ কিছু অস্ত্র আছে, সেই অস্ত্রের ভেতরে অবশ্যই কোল পালমার নাই। কোল পালমার কবে ফিরবেন এটাও তার জানা নাই, কিন্তু এস্তেভাও খেলবেন কিনা এইটা হচ্ছে গিয়ে প্রশ্ন। খেলবেন তো তিনি নিশ্চয়ই, কিন্তু কখন খেলবেন, শুরু করবেন নাকি পরে নামবেন? এস্তেভাও আর লামিন ইয়ামাল ম্যাচটাকে তো এভাবেও দেখা যেতে পারে, কারণ এস্তেভাও তো এখন নিয়মিত ব্রাজিল দলে স্টার্ট করছেন। তো এই প্রশ্নটা যখন তাকে করা হলো তখন তিনি আরো একটা দারুণ জবাব দিয়েছে। তিনি বলছেন, ইটস নাইস ফর people who love football to watch Estevao and Lamine Yamal and Pedri. This is the beauty of football. We are happy Estevao is with us and hopefully he is going to do well. এবং এই ম্যাচে আসলে যদি চেলসি খুব ভালো কিছু করতে চায় তাহলে তাদের অ্যাটাকে খুব বেশি পারদর্শী হতে হবে। কেন পারদর্শী হতে হবে? কারণ বার্সেলোনা আপনি জানেন অবধারিতভাবে তারা অ্যাটাক করবে। তাদের হাইলাইন ডিফেন্স আপনি যতবার ফাঁকি দেন, যা করেন না করেন, বার্সেলোনা অ্যাটাক করবে। লামিন ইয়ামাল, রাফিনিয়া, লেভানডস্কি সবাই ফর্মে আছেন, সবাই ইনজুরি থেকে ফিরেছেন, মানে রাফিনিয়ার কথা বলছি। এই সব ফুটবলার যখন একবার বার্সেলোনা ফ্রন্ট লাইনে পেয়ে যায় তখন তারা ডিফেন্সের কথা কম ভাবে তারা সামনের দিকে। আর সামনের দিকের কথা ভাবলে এইসব প্লেয়ারের আসলে যে ধরনের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে সেগুলো দিয়ে একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়া যেতে পারে। আর এস্তেভাওরা যখন মাঠে নামেন তখন সেটা বার্সেলোনার মতো ডিফেন্সের এগেইনস্টে বরাবর চ্যালেঞ্জ তৈরি করে দেয়। হ্যাঁ, এই দলটায় এনজো ফার্নান্দেজ আছেন, এই দলটায় মোজেস কাইসেদো আছেন। এইসব ফুটবলাররা একটা ম্যাচের ভিত্তি হয়তো অনেক সময় গড়ে দিতে পারেন, কিন্তু এই ইয়াং ফুটবলারের দিকে সম্ভবত এই ম্যাচে নজরটা রাখতে হবে। আর লামিন ইয়ামালের উপরে নজরটা সম্ভবত রাখবেন তার স্প্যানিশ টিমমেট মার্ক কুকুরেয়া, যিনি বলেছেন এই ধরনের ফুটবলারকে টপকে যাওয়া বা আটকে দেওয়া বরাবর কঠিন কাজ। ওখানেও একটা দারুণ ব্যাটেল বোধহয় হবে। এই হাইলাইন ডিফেন্স নিয়ে আমাদের কথা বলতে হবে, কারণ ওইটাই বোধহয় বার্সেলোনার সবচেয়ে দুর্বলতার জায়গা, যেটা আমরা অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে দেখেছি মোটামুটিভাবে ওয়ার্কআউট করতে। সেই ম্যাচে পেদ্রি তো ছিলেনই না, ফ্র্যাঙ্কি ডিয়ংও ছিলেন না, তবে ফ্র্যাঙ্কি ডিয়ং এই ম্যাচে থাকার কথা, তিনি থাকবেন হয়তো। মিডফিল্ডে আমরা অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে বার্সেলোনার যেরকম ওরিয়েন্টেশন দেখেছি সেটা বার্সাকে ওই হাইলাইন ডিফেন্ডিংকে বিপদে ফেলতে দেয়নি। এনজো মারেস্কা এগুলো জানেন এবং তিনি বলছেন ম্যাচের আগে, their high line is a factor for sure, but we also need to pay attention off the ball. They can create so many chances and score goals always. We need to find the right balance between attacking and defending. এর ভেতরে পুরো ম্যাচের একটা মাজেজা কিন্তু আছে, তাই না? মানে এনজো মারেস্কা যা বলছেন, তাকে গোল করতে হলে হাই লাইনটা ফেরত দিতে হবে, মানে টপকে যেতে হবে, আর নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে হবে। চেলসি এই মুহূর্তে অতখানি চাপে নাই, যেই মুহূর্তে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচটা খেলতে যাচ্ছে কিছুটা চাপে থেকে। বার্সার এই যে তৃপ্তি, মানে নভেম্বরটা তাদের জন্য যত ভালো গেল বা যেতে পারে, তার শেষ ম্যাচটা এই চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ দিয়ে সম্ভবত ডিফাইন করবেন লোকে। নো লস নভেম্বর যদি বার্সেলোনা কাটিয়ে দিতে পারে তাহলে বার্সেলোনার জন্য মাসটা যাবে দারুণ। বার্সেলোনার সপ্তাহে গেছে দারুণ, কিন্তু সেটা ডিফাইন করা হবে আসলে এই মঙ্গলবার রাতের ম্যাচটা দিয়ে। আপনার প্রেডিকশন জানতে চাই কমেন্ট সেকশনে। আমরা একটু লা লিগাতেই থাকছি, প্লিজ মন খারাপ করবেন না প্রিমিয়ার লিগ ফ্যানরা। প্রিমিয়ার লিগ নিয়ে আমাদের পরে কথা হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, রিয়ালে শঙ্কা। এটা নিয়ে বোধহয় আমরা প্রথমেই কথা বলতে পারতাম, তাই না? মানে রিয়াল মাদ্রিদ এলচের কাছে গিয়ে 2-2 গোলে ড্র করেছে, মানে ড্র করতেই পারে। ওই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ হেরে যেত তাহলেও বোধহয় খুব বেশি কিছু বলার ছিল না। এবং এই ড্রটার পরে এখন আমরা বোধহয় অফিসিয়ালি ঘোষণা করতে পারি শাবি আলোনসো আন্ডার প্রেশার, এবং তিনি যা করছেন সেটা রিয়াল মাদ্রিদকে আসলে তাদের স্বভাব সুলভ খেলাটা সম্ভবত খেলতে দিচ্ছে না। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এসে আমরা ঠিক একই বিন্দুতে মিলেছি। অথচ আমরা বলেছিলাম যে মাঝের 2 সপ্তাহে হয়তো শাবি আলোনসোকে কিছু একটা ফিগার আউট করতে হবে। সেই ফিগার আউট যে তিনি করতে পারেন নাই, সেটা ওই ফার্স্ট ম্যাচে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এলচের বিপক্ষে ফার্স্ট ম্যাচের 11 দেখে আপনি আন্দাজ করতে পারবেন। আরও একবার আপনি ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছেন সাইড বেঞ্চে। এগুলো যে আসলে কাজে দিচ্ছে না তার প্রমাণ এই ম্যাচের রেজাল্ট শুধুমাত্র নয়, রিয়াল মাদ্রিদের প্লেইং স্টাইলও বটে। এবং এখন এই ম্যাচের পরে স্প্যানিশ গণমাধ্যম আর কিছু ধরে রাখছে না, তারা সরাসরি শাবি আলোনসোর দিকে ইঙ্গিত করে সমালোচনা করছে। যেমন মার্কা বলছে যে সাফার করছে এই মুহূর্তে
রিয়াল মাদ্রিদ। তারা আড়াল করেনি, আজ বলছে সালতা লে আলার্মা, অ্যালার্ম বেজে গেছে, আমরা যতটুকু বুঝি আর কি, অ্যালার্ম বেজে গেছে। মুন্দো দেপোর্তিভো ওথ্রো হবে কিছু একটা, ওয়ান পুন্তো মানে 1 পয়েন্ট পেছনে বার্সেলোনা। এটা স্প্যানিশ দৈনিক হলেও এটা কাতালান পত্রিকা, সেই কারণে তারা বার্সেলোনার পক্ষেই তাদের শিরোনামগুলো থাকে, আর এই দুটো মাদ্রিদ বেস মূলত। স্পোর্ট তারা বলছে যে না আছে ক্লাস, না আছে ফুটবল, এইটা খুবই ইম্পর্টেন্ট। মানে এইখানে অনেক কিছু আছে, না আছে ক্লাস, না আছে ফুটবল, এইটা রিয়াল মাদ্রিদের অবস্থা, এইটা বলছে দ্য স্পোর্ট, ডিয়ারিও স্পোর্ট। তো তার মানে রিয়াল মাদ্রিদের অবস্থা এখন এমনই হয়েছে যে তাদের যে ক্লাসটা ছিল সেটাও কি হারিয়ে গেছে। মানে আমরা একটু পেছনে ফিরে যাই, কার্লো আনচেলত্তির আমলেও রিয়াল মাদ্রিদ যে খুব আহামরি ফুটবল খেলছে চোখ ধাঁধানো সবসময়, ঘটনাটা তা না। কিন্তু দিনের পর দিন ম্যাচগুলো বের করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকারা, যারা কোনো একটা ঝলক দেখিয়েছেন সেখান থেকে একটা ম্যাচ বেরিয়ে গেছে। কিন্তু যে সিস্টেমটা আসলে অবলম্বন করতে চাইছেন শাবি আলোনসো, সেটা ঠিকঠাক মতো যখন ওয়ার্কআউট করে না, তখন ওই বাড়তি ব্যাপারগুলো আর কেউ ডেলিভার করতে পারছেন না। চলুন আমরা 11-এ ফেরত যাই। এই 11-এ আপনি দেখেছেন দুজন লেফট ব্যাক একই সঙ্গে স্টার্ট করেছেন, একজন ফ্রান গার্সিয়া এবং আরেকজন কারেরাস, একজন খেললেন লেফট ব্যাক আর একজন লেফট উইং ব্যাক। এবং আপনি দেখলেন রদ্রিগোকে স্টার্ট করানো হলো, কিলিয়ান এমবাপের উপরে গোলের জন্য ভরসা করা হলো, এমবাপে ডেলিভার করতে পারলেন না, তো আর কেউ ডেলিভার করতে পারলেন না। হ্যাঁ আমি জানি যে হুইসেনরা গোল করেছেন, বেলিংহাম গোল করেছেন, যেটার মাধ্যমে তারা হারটা এড়িয়েছে, কিন্তু দুইবার এলসের মতো দলের সঙ্গে পিছিয়ে পড়াটা কোনোভাবেই রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির কোনো কারণ নয়। এবং যখন এই এল ক্লাসিকোর পর থেকে এই একটার পর একটা রেকর্ড আপনি রিয়াল মাদ্রিদ দেখবেন, সেই এল ক্লাসিকোতে তারা জিতলো, এরপরে ভালেন্সিয়ার বিপক্ষে তারা জিতলো, এবং তারপর আর জয় নাই, লিভারপুলের কাছে তারা হেরেছে। এবং এই সপ্তাহে লিভারপুল যখন হারলো নটিংহ্যাম ফরেস্টের কাছে, তারপর আমি একটু মাথা চুলকে ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ আসলে কত খারাপ যে রিয়াল মাদ্রিদ লিভারপুলের কাছে হেরেছে। এখন আমাদের কাছে কি এই ব্যাপারটা এরকম মনে হতে পারে না যে এই লিভারপুলের কাছেও তারা হেরেছে, তার মানে তাদের অবস্থা আসলে কত খারাপ। এরপরে ভায়োকানো আর এলসে এই দুটো ড্র করে এখন রীতিমতো চাপে পড়ে গেছেন শাবি আলোনসো। এই কথাই আমরা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে বলছিলার যে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনা যখন খেলবে তখন তারা একটা 3 পয়েন্টের পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সমান সমান থাকবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। রিয়াল যখন মাঠে নামবে তখন তারা জানে বার্সেলোনা তাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এটা একটা চাপ তৈরি করে। আমি জানি না সেই চাপটা রিয়াল মাদ্রিদের ফুটবলারদেরকে পেয়ে বসেছিল কি না। শাবি আলোনসোর সামনে সময় কম, সাধারণত এই ধরনের অ্যালার্ম বেজে যাওয়া পরিস্থিতিতে অথবা এই ধরনের সংকটাপন্ন অবস্থাতে রিয়াল মাদ্রিদ চায় একটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, যেটা তাদের ভেতর থেকে তাদের ডিএনএটা বের করে আনে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগেও যে রিয়াল মাদ্রিদ খুব সুখে আছে এমনটাও তো কেউ দাবি করতে পারবেন না। তবে এইবার যখন তারা অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে তখন তারা এই ঝামেলাগুলো কাটিয়ে উঠতে চাইবে। তবে রিয়াল সমর্থকেরা চাইবেন শাবি আলোনসোর সঙ্গে প্লেয়ারদের যদি আদৌ কোনো দূরত্ব থেকে থাকে সেগুলো ঘুচিয়ে ফেলতে। আপনি দেখুন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তিনি রাইট ব্যাকের পজিশনে স্টার্ট করলেন, ভালভার্দে রাইট ব্যাকে খেলবেন না এই নিয়ে হেন তেন অনেক কথাবার্তা হয়েছে। সেই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যিনি রাইট ব্যাকে স্টার্ট করলেন, তাকে মনে করা হলো যে তিনি হয়তো দলের স্টেবিলিটি ফেরাবেন, কিন্তু আসলে কি হলো, তিনি সব মিলে 25 বার বল পজিশন লুজ করলেন। এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসেই ধরেন সব শেষ এর চেয়ে বেশি বল পজিশন লুজ করেছেন ভিনিসিয়াস জুনিয়র 33 বার, এর ইন বিটুইন কিছু নাই। মানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একাই ওই ম্যাচে এমন পারফরমেন্স দেখিয়েছেন যেটা রিয়াল মাদ্রিদের জন্য আসলেই দুশ্চিন্তার। শাবি আলোনসোকে এই ব্যাপারগুলো খুব দ্রুতই ফিগার আউট করতে হবে, সেটার জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হতে পারে একটা ব্যাপার, কিন্তু এই 1 পয়েন্টের লিড এটা আসলে খুব বেশি দিন ধরে রাখতে হলে তাদেরকে তাদের নিজেদের যে পারফরমেন্স সেটাকে ছাড়িয়ে যেতে হবে। আর 11 নিয়ে সম্ভবত এত নকশা যেটাকে বলে আর কি, সেটা করার সুযোগ রিয়াল মাদ্রিদ বা মাদ্রিদ বেস মিডিয়ায় শাবি আলোনসোকে আর হয়তো দেবে না, সেটা এই পত্রিকার শিরোনামগুলো দেখে আপনি একটা আন্দাজ হয়তো করতে পারবেন। তো স্প্যানিশ টিমগুলোর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমাদের কথা হচ্ছে, বার্সেলোনা যে চেলসির কাছে খেলবে আপনি দেখবেন। আরেকটা বিগ ম্যাচ আছে, রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোস নয়, সেটা ওই অর্থে আমরা বিগ ম্যাচ ধরছি না, আতলেতিকো মাদ্রিদ ভার্সেস ইন্টার মিলান। এই ম্যাচটাও চ্যাম্পিয়ন্স লিগের আরেকটা বিগ আকর্ষণ এই সপ্তাহে। যে আতলেতিকো মাদ্রিদের আওয়ে রেকর্ড প্রচণ্ড পরিমাণ খারাপ, স্বস্তি তাদের এটাই যে তারা ঘরের মাঠে খেলছে। ইন্টার মিলান ডার্বি হেরে এসছে, মিলান ডার্বি হারলেও সেরিয়াতে অবস্থা খুব ভালো না হলেও অবস্থা হচ্ছে খারাপ ছিল না ইন্টার মিলানের। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান মন্দ করছে না, ভালোই তারা করছে। ওই ম্যাচটার দিকে অনেকে নজর থাকবে। আতলেতিকো মাদ্রিদের এই ম্যাচটা জেতাটা মাস্ট, তারা যদি নকআউট পর্বে যাওয়ার যে রেসটা সেখানে শক্তিশালীভাবে থাকতে চায়। চলেন আমরা এবার যাই প্রিমিয়ার লিগে। পয়েন্ট নাম্বার 3, ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। আর্সেনাল টটেনহ্যাম হটস্পারকে নাকানি চুবানি খাইয়ে
হারিয়েছে। ইট ওয়াজ সো ইজি, মানে এজে হ্যাট্রিক করেছেন, এজে হওয়া উচিত, ইট ওয়াজ সো এজে, সেই এজে হ্যাট্রিক করলেন, টটনাম হটস্পার দাঁড়াতেই পারল না। লিভারপুল এই সপ্তাহে হেরেছে, ম্যানচেস্টার সিটি হেরেছে, আর এই আর্সেনাল সবার ওপরে উঠে গেছে। কিন্তু আর্সেনালের কাজ এখানেও শেষ নয়, কারণ আর্সেনালের পরের ম্যাচটাই বায়ার্ন মিউনিখের এগেইনস্টে, অর্থাৎ আপনি দেখতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের 1 এবং 2 নম্বর স্পটে থাকা দুই দলের খেলা, এবং দুইজনই পেপ গুয়ার্দিওলা দ্বারা ইনফ্লুয়েন্সড, একজন ভিনসেন্ট কোম্পানি আর একজন মিকেল আর্তেতা। এই ম্যাচে কে জিতবে, কেমনে প্রেডিক্ট করবেন, এইটা বুঝবেন কি করে? এই দুই দলের তারতম্যটা চলুন আমরা করি। সবশেষ ম্যাচে আপনি জানেন পিএসজির এগেইনস্টে বায়ার্ন মিউনিখ জিতে এসে তারা জানান দিয়েছে এই সিজনে এখন পর্যন্ত বেস্ট টিম বায়ার্ন মিউনিখ। কিন্তু এই দুই দলকে যখন আপনি আলাদা করতে চাইবেন, মানে 4 ম্যাচে 4টাতেই দুই দল জিতেছে, পয়েন্ট তার মানে সমান, আপনি যখন হারের দিকে তাকাবেন, হার তো নাই, ড্রয়ের দিকেও তাকালে কোনো লাভ নাই। আপনি যখন গোলের হিসাব করবেন তখন দেখবেন বায়ার্ন মিউনিখ গোল করেছে 14টা আর আর্সেনাল গোল করেছে 11টা। তার মানে গোল করার দিকে একটা তারতম্য আছে। কিন্তু গোল কনসিডের দিকে যখন আপনি তাকাবেন তখন আবার আপনি দেখতে পাবেন আর্সেনাল একটা গোলও হজম করে নাই। চ্যাম্পিয়ন্স লিগে টানা 4টা ম্যাচ গোল হজম না করে কাটিয়ে দেওয়া 4টিখানি কথা নয়। এখন এই কথাটা 5টিখানি কথা যদি আর্সেনাল করতে পারে তো আর্সেনাল এই ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর্সেনালের ডিফেন্সে ইনজুরি সমস্যা আছে, গ্যাব্রিয়েল মাগালেস নাই, তাকে ছাড়া আর্সেনালের তেমন কিছু যায়ও আসে না টটনাম হটস্পারের সঙ্গে। যদিও রিচার্ডসনের ওই গোলটায় কার দায় দেবেন, ওখানে দায় দেওয়ার আসলেই কিছু নাই। স্কোয়াড ডেপথ তাদের বেশ ভালো। বায়ার্ন মিউনিখের দিকে যেতে পারেন, ইয়োশুয়া কিমিখ শেষ ম্যাচে কিছুটা চোটে পড়েছেন, এবং ফ্রেইবুর্গের সঙ্গে বায়ার্ন মিউনিখ শুরুতে তাদের একটা বাজে অবস্থায় পড়তে হচ্ছিল, কিন্তু সেখান থেকে তারা দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে এবং তারা ওই ম্যাচটা বড় ব্যবধানে জিতেই এই ম্যাচটা খেলতে আসছে। ইয়োশুয়া কিমিখের অবস্থা কি হয় সেটা একটা দেখার বিষয়। এই নর্থ লন্ডন ডার্বি জেতার পরে মিকেল আর্তেতাকে আরেকটা নর্থ লন্ডন ডার্বিতে ফেস করতে হইতে পারে, কারণ হ্যারি কেইন ওই টিমটার স্ট্রাইকার। এই টটেনহ্যাম ম্যান আর কিছু চান বা না চান, তিনি এই ম্যাচে আর্সেনালের মুখটা বন্ধ করতে চাইবেন। আপনি একটা স্টোরি লাইন চিন্তা করুন, যে স্টোরি লাইনে আর্সেনাল 4 ম্যাচে গোল খায় নাই চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু সেই ডেডলকটা ভাঙলেন হ্যারি কেইন। হতেই পারে, তাই না? এই ম্যাচেও তাই নানা রকম গল্প আছে, নানা রকম সমীকরণ আছে, এবং সম্ভবত এই ম্যাচটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে চ্যাম্পিয়ন্স লিগের 1, 2, 3 এই স্পটগুলো আসলে আর্সেনাল নাকি বায়ার্ন মিউনিখ, কার আসলে ব্র্যাগিং রাইটসটা বেশি। যাও, এই ম্যাচ নিয়ে একটু কথা বলার পরে আমরা প্রিমিয়ার লিগে একটু ফোকাস করি। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে সবার ওপরে আর্সেনাল এবং 6 পয়েন্টের লিডে আছে তারা। এখন এই যে 12 ম্যাচ পরে 6 পয়েন্টের যে লিডটা, এই রকম অবস্থায়, মানে 12 ম্যাচ পরে যখনই আর্সেনাল এর আগে শীর্ষে ছিল, এমন ঘটনা ঘটেছে 5 বার। এই 5 বারের ভেতরে 3 বার আর্সেনাল লিগ জিততে পারে নাই। আর্সেনাল সমর্থকেরা নিশ্চয়ই এই কথা শুনতে চাইবেন না, একটু আশা জাগা নিয়ে কিছু একটা শুনতে চাইবেন। কিন্তু এই 6 পয়েন্টের লিড আবার অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দলগুলোকে লিগই জেতাতে অনেক বেশি সাহায্য করেছে। ব্যাপারটাকে আপনি অন্য একটা নীতিতে ধরতে পারেন, বা অন্য একটা রেকর্ড টেনে এনে আর্সেনাল ভক্তরা একটু সান্ত্বনা খুঁজতে পারেন বা পেতে পারেন। সেটা হচ্ছে 12 ম্যাচ পরে এই রকম লিডে থেকে বেশিরভাগ দলই আসলে প্রিমিয়ার লিগ জিতেছে। আর্সেনাল আপনার ওপরেই খেলা, এবং এই লিগ টাইটেলটা সম্ভবত এক আর্সেনালই হারাতে পারে যদি তারা নিজেরা দোষ করে। তো প্রিমিয়ার লিগ হয়ে গেলে এরপরে চ্যাম্পিয়ন্স লিগটা নিশ্চয়ই টার্গেট থাকবে, দেখা যাক সেখানে তারা কেমন করে। আমরা প্রিমিয়ার লিগেই থাকছি, প্রিমিয়ার লিগে আমরা কথা বলতে চাই লিভারপুলকে নিয়ে। লিভারপুল আবারও হেরেছে, এবার হেরেছে নটিংহ্যাম ফরেস্টের কাছে, আর এই হচ্ছে তাদের সবশেষ কতগুলো ম্যাচের রেকর্ড। একটাই মোটে জয় অ্যাস্টন ভিলার এগেইনস্টে, আর বাকি সব হার 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 হার। 6টা ম্যাচ তারা হেরেছে, অথচ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। সেখানেই শেষ নয়, তারা এই ট্রান্সফার সিজনে যতগুলো টাকা খরচ করেছে, যে নতুন নতুন ফুটবলার তারা দলে এনেছে, একজনও এই মুহূর্তে ক্লিক করছেন না। সব কিছু মিলিয়ে আর্নে স্লটের জন্য দুর্বিষহ হয়ে যাচ্ছে এই মুহূর্তে তার কাজটা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এইরকম বাজেভাবে শুরু করেছে লিগ, এমন ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে কম। লিভারপুলকে আপনি একটু নিচের দিকেই পাবেন, মানে এই রেকর্ডটা দেখানোর কারণ হচ্ছে এইটাই যে 12 ম্যাচ পরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের কার কি অবস্থান ছিল এবং তারা লিগটা কি করে শেষ করেছে, এই হিসেব দেখানোর জন্য। প্রথম রেকর্ডটা সেই চেলসির 2015-16 মৌসুমে, যারা আগের বার চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ওই 12 ম্যাচ শেষে পেয়েছিল 11 পয়েন্ট, তারা সিজন শেষ করেছিল 10ম হয়ে।
এরপরের রেকর্ডটা লেস্টার সিটির, মানে হামজা চৌধুরীর লেস্টার সিটির, যারা চ্যাম্পিয়ন হলো এই 15-16 মৌসুমে। চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমে তারা 12 ম্যাচ থেকে পেয়েছিল 12 পয়েন্ট। তারা ওই মৌসুমটা শেষ করেছিল 12তম হয়ে। তাদের কোচ ক্লদিও র্যানিয়েরিকে মাঝপথে স্যাক করা হয়েছিল। এরপরে আসেন ব্ল্যাকবার্ন রোভার্স, বহু আগের ঘটনা, 1995-96 মৌসুমে তার আগেরবার প্রিমিয়ার লিগ জিতেছিল তারা এই 12 ম্যাচ থেকে পেয়েছিল 14 পয়েন্ট। তারা 7ম হয়ে শেষ করেছিল। লিভারপুল কি করবে আমরা জানি না, লিভারপুলের গাটে আরেকটু বেশি পয়েন্ট আছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড 96-97 মৌসুমে এইরকম দুরবস্থা থেকেও তারা প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতেছিল। দেখার বিষয় আর্নে স্লট আর কতখানি সময় পান। আমরা এক্সপেক্ট করছি যে তিনি স্যাকট্যাক এরকম কিছু হবেন, কিন্তু তার জন্য কথাটা সত্যি যে এখন তিনি প্রবল পরিমাণে চাপে আছেন। যাই হোক, এই সপ্তাহে ইংলিশ টিমগুলোর আরও ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। ম্যানচেস্টার সিটি তারা খেলবে বায়ার লেভারকুজেনের এগেইনস্টে। এইটাও আরেকটা বিগ ম্যাচ হিসেবে আপনি ধরতে পারেন, যদিও লেভারকুজেনের মতো নাই। লেভারকুজেনে পরিবর্তন হয়েছে এরিক টেন হ্যাগ আসার পরে। ক্যাসপার হুলমান, যিনি এখন এই দলের দায়িত্ব নিয়েছেন, তার আন্ডারে লেভারকুজেনের শ্রী ফিরেছে। বিগ ম্যাচে এখনও তারা জয় খুঁজছে। বিগ ম্যাচে খুব বেশি ভালো না, কিন্তু যে নড়বড়ে অবস্থা ছিল লেভারকুজেন সেখান থেকে উদ্ধার হয়েছে। আর ম্যানচেস্টার সিটি এই সপ্তাহে হেরে গিয়ে আবারও বিপদ ডেকে এনেছে। আর কি, আর হচ্ছে পিএসজি সঙ্গে টটনহ্যাম হটস্পার ম্যাচ, আরেকটা বিগ ম্যাচ, এটাও একটা বিগ ম্যাচ। পিএসজি ভার্সেস টটনহ্যাম হটস্পার। নুনো মেন্দেসকে আপনি শেষ ম্যাচে দেখেছেন। পিএসজি যে লিগের ম্যাচটা জিতেছে, ক্লিন সুইপ 3-0 গোলে তারা জিতেছে, কিন্তু খুব ভালো পারফর্ম করেছে কিনা সেটা নিয়ে বোধহয় একটু সংশয় থাকতে পারে, যেহেতু ওই টিমটা খুব ভালো অবস্থানে নাই যাদের সঙ্গে তারা জিতেছে। পিএসজি টটনহ্যামের সঙ্গে এই ম্যাচটা তাই জিততে চাইবে। বায়ার্ন মিউনিখের কাছে হারের পরে তাদের প্রথম ম্যাচ। মার্সেই নিউক্যাসল আরেকটা ক্লাসিক, কারণ মার্সের মাঠে গিয়ে খেলতে হবে, ওই স্টাড ভেলোড্রোমে গিয়ে খেলা মোটেই সহজ কাজ নয়। পয়েন্ট নাম্বার 4-এ যাই, সেরি আতে যেতে চাই। ডার্বি বোমার পর টপে রোমা, এএস রোমা ইতালিয়ান সেরি আতে প্রায় 10 বছর পরে সবার ওপরে উঠেছে। ধন্যবাদটা তারা দিতে পারে এইসি মিলানকে। সেই ধন্যবাদ পেতে পারেন এই ক্রিশ্চিয়ান পুলিসিক নাকি মাইক ম্যানিও, বোধহয় মাইক ম্যানিও। এই ম্যাচে ইন্টার মিলানকে হারানোর নায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের চেয়েও বড় বেশি সম্ভবত মাইক ম্যানিও। তিনি যে পেনাল্টিটা ঠেকালেন হাকান চালানোলুর, যিনি সাধারণত পেনাল্টি মিস করেন না, সেটা ঠেকিয়ে দিয়ে এই ম্যাচে এইসি মিলানের জয় নিশ্চিত করেছেন এই এইসি মিলানের ফ্রেঞ্চ গোলকিপার। মনে আছে নিশ্চয়ই, তিনি পাওলো দিবালার পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছিলেন এবং ওই ম্যাচেও রোমাকে আটকে দিয়ে এইসি মিলান পয়েন্ট অর্জন করেছিল। এই বড় ম্যাচে এইসি মিলানের যতগুলো পারফরমেন্স, তার পেছনে তাদের গোলকিপারের একটা বড় অবদান নিয়মিত থাকছে। কারণ এই রেকর্ডটা দেখলে আপনি সেটা হয়তো বুঝতে পারবেন। এই যে বিগ ম্যাচগুলো এসি মিলানের পারফরমেন্স বেশ ভালো। ইন্টার মিলানকে তারা তো হারালো, এস রোমাকেও তারা একই ব্যবধানে হারিয়েছিল। ইউভেন্টাসের সঙ্গে ড্র, নাপোলির বিপক্ষে তারা ওই ম্যাচটা জিতেছিল 2-1 গোলে। এই টিমগুলোর এগেইনস্টে তারা গোল খেয়েছে মোটে একটা, জিতেছে 3টায়, আর একটা ম্যাচ তারা করেছে ড্র। এই মাতসিমিলিয়ানো আলেগ্রি, তিনি তার 100তম ম্যাচ পরিচালনা করেছেন এইসি মিলানের কোচ হিসেবে। মানে এইসি মিলানের ইতিহাসে তার কোচিং অনেক বড়, কিন্তু তার এইসি মিলানের কোচ হিসেবে 100তম ম্যাচ ছিল, যেটা তিনি জিতেছেন তিনি ডার্বি ম্যাচ জিতেছেন। আর ইন্টার মিলান তারা বিগ ম্যাচে জেতা যেন ভুলে যাচ্ছে। তারা নাপোলির কাছে হেরেছে, তারা ইউভেন্টাসের কাছে হেরেছে, তারা হারলো এবার এইসি মিলানের বিপক্ষেও। ম্যাচটা ছিল ইন্টার মিলানের হোম ম্যাচ, মানে যদিও দুই দলেরই একই স্টেডিয়াম, কিন্তু ইন্টার ওখানে হোম সাপোর্টটা বেশি পেয়েছে। আর তাতে এস রোমা সবার ওপরে উঠে গেছে। মিলান 2-3 নাপোলির জন্য গুরুত্বপূর্ণ ছিল এই জয়টা। তাদের বেশ কিছু ইনজুরি সমস্যা, আন্তোনিও কোন্তেকে নিয়ে মাঠের বাইরের সমস্যা, এইসবের ভেতরে তারা যে আতালান্তাকে 3-1 গোলে হারালো, এটা তাদের জন্য বড় একটা পাওয়া। ইন্টার মিলানকে 4-এ নেমে যেতে হয়েছে, আর ওখানে রোমা তো টপে, সে তো বললামই আমরা। চ্যাম্পিয়ন্স লিগে এই ইতালিয়ান ক্লাবগুলোর লড়াইয়ের ভেতরে নাপোলির দিকে একটু নজর রাখতে হবে। নাপোলির অবস্থা চ্যাম্পিয়ন্স লিগে ভালো নয়, কারাবাগের সঙ্গে তাদের জয়টা খুব বেশি প্রয়োজনীয়। বোদো গ্লিমটের বিপক্ষে খেলবে ইউভেন্টাস, আতালান্তার প্রতিপক্ষ আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, আর আতলেতিকো ইন্টারের কথা তো আমাদের হলোই। এটা একটু শেষ করি বুন্দেসলিগার টিমগুলোর। বুন্দেসলিগার কথা বলা হচ্ছে না, তবে উন্দাফকে একটা স্যালুট জানিয়ে রাখতে চাই, যে হ্যাট্রিক তিনি করেছেন দুর্দান্ত, এবং এই হ্যাট্রিকটা জার্মান ন্যাশনাল টিমের জন্য বেশ ভালো। একপাশে ভোলদেমাতাভ তিনি আছেন ফর্মে, আবার উন্দাফ তিনি একটা হ্যাট্রিক করে যদি এই ধারাটা তিনি চালিয়ে দিতে পারেন, তাহলে হয়তো পরের বছর বিশ্বকাপে তিনি স্কোয়াডে থাকতে পারেন। আর এই হচ্ছে জার্মান ক্লাবগুলোর ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ভিয়ারিয়াল, ম্যান সিটি লেভারকুসেন বললামই, বায়ার্ন মিউনিখ আর্সেনাল, ফ্রাঙ্কফুর্ট আতালান্তা ডান। পয়েন্ট নাম্বার 5-এ চলেন যাই। পয়েন্ট নাম্বার 5, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সারপ্রাইজ।
কেন এইটা নিয়ে আমরা কথা বলতে চাই? বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন লোগোটা আপনি হয়তো দেখেছেন এবং দেখার পরে তাই নিয়ে আপনার মনে বোধহয় সংশয় হয়েছে, কিছু তর্ক হয়েছে, কিছু বিতর্ক হয়েছে এবং এরও পরদিন যখন আপনি দেখেছেন যে এইটার একটা টাইটেল স্পন্সর একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেছে এমন ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে এসছে এবং আসার পরে ওই কোম্পানি তারা একটা প্রেস রিলিজ দিয়ে দাবি করছে এমন কিছু ঘটে নাই, ওই দিনই সন্ধ্যাবেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবার তাদের লিগের টাইটেলটা আরেক কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর তাই আছে। কিন্তু আমাদের আলোচনা এইসব তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নিয়ে নয়। আপনাকে আমি কিছু ম্যাচ ফুটেজ দেখাতে চাই। আবাহনী আর মোহামেডান কুমিল্লার মাঠে হয়েছে খেলা, ম্যাচটা শেষ হয়েছে 3-2 গোলে। বসুন্ধরা কিংস আর আরামবাগের খেলা হয়েছে মানিকগঞ্জে। আপনি এই ফুটেজগুলো দেখুন তো, যেটা দেখে আপনার কাছে মনে হতে পারে যে আপনি হয়তো একটা ইংল্যান্ডের 4th ডিভিশন টিমের এগেইনস্টে একটা টিমের খেলা দেখছেন। এফএ কাপে সাধারণত যেরকম হয় যে বড় দলগুলোকে ওখানে গিয়ে খেলতে হয় এবং এই যে গ্যালারি ভরা দর্শক, এটা এলো কোত্থেকে? মানিকগঞ্জে আমরা শুরু থেকে দেখেছি যে দর্শক হচ্ছে, কিন্তু আজ একেবারে টইটম্বুর ছিল। আজ বলতে বোঝাতে চাইছি সোমবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ফিরেছে, যেটা সোমবার সাধারণত ফেরে না, কিন্তু একটা লম্বা বিরতি হয়ে যাচ্ছে বলে সোমবার আর মঙ্গলবারে লিগের ম্যাচ রাখা হয়েছে। এখন এই আলোচনায় আমি কোন জায়গায় আসলে পৌঁছাতে চাই, ওই যে আরামবাগের হোম মাঠ যেখানে বসুন্ধরা কিংস খেলতে গেছে, ওই গ্যালারির দর্শক সবাই 20 টাকা দিয়ে টিকিট কেটে গেছে এবং এই যে 20 টাকা, এই 20 টাকার যে টিকিটের টাকা এটা পাবে আরামবাগ, কারণ তারা ওটার হোম টিম। তারা হেরেছে বটে, কিন্তু এই টাকার অঙ্ক যাই হোক না কেন, বাংলাদেশের টিমগুলোর তো আসলে আর্নিং নাই 1 পয়সা। সেই জায়গায় এই দর্শকেরা তারা তাদের টাকা পকেট থেকে দিচ্ছেন ক্লাবগুলোকে। এইখানে আরও একটা মাজেজা আছে। মাজেজা হচ্ছে এই দর্শকেরা, সমর্থকেরা খেলা দেখতে চান। আপনি এটা কি করে বুঝবেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজে যেতে পারেন, অথবা বাংলাদেশ ফুটবল লিগের যে নতুন পেজ তৈরি হয়েছে ফেসবুক পেজ, সেখানে আপনি যেতে পারেন। সেখানে একটার পর একটা কমেন্ট আপনি দেখবেন, লোকেরা বা সমর্থকেরা ভালো প্রোডাকশন চাইছেন, তারা ঝকঝকে খেলা দেখতে চান, তারা খেলা দেখতে চান, মোর ইম্পর্টেন্টলি তারা চান প্রপারলি হাইলাইটস পেতে, তারা চান ইনফরমেশন পেতে। এই আগ্রহ এলো কোত্থেকে? 1 বছর আগে এই আগ্রহ ছিল না। এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে হামজা চৌধুরী আর ন্যাশনাল টিমের উত্থান। মানে বাংলাদেশের সমর্থকেরা ফুটবল মাঠকে যে একেবারে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারেন বা ওয়ার্ল্ড ক্লাসে নিয়ে যেতে পারেন, তার প্রমাণ তো আমরা ইন্ডিয়া ম্যাচে পেয়েছি সমর্থকদের কাছ থেকে। সেই কাজটা তারা এখন সপ্তাহান্তে করতে চান। তারা একটা লিগের ম্যাচ দেখতে চান, তারা দেখতে চান মিতুল মার্মা কি করে ভুল করলেন, কোন ভুলে মোহামেডান গোল করলো, তারা দেখতে চান মোরসালিন কি আদৌ গোল করলেন কিনা, তারা জানতে চান আনিসুর রহমান জিকো গোলবারের নিচে কেমন করছেন, তারা একই সঙ্গে এও জানতে চান রাকিব কি বসুন্ধরা কিংসের হয়ে গোল করতে পারছেন কিনা। এই যাদেরকে নিয়ে, যারা হামজা চৌধুরীর সঙ্গে খেলে, যাদেরকে নিয়ে ন্যাশনাল টিম, তাদের পক্ষে বা বিপক্ষে বা তাদেরকে দেখতে বা তাদেরকে নিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ আলোচনা করতে এই সমর্থকেরা চাইছেন খেলা দেখতে এবং প্রপারলি খেলাটা দেখতে। কারণ তারা তো রাতের বেলা চ্যাম্পিয়ন্স লিগ দেখেন, তারা তো ইংল্যান্ডের এই খেলা দেখেন। তারপরে তাদেরকে আপনি যখন প্লেটে কিছু একটা তুলে দেবেন, তার তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, তার তো একটা কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটি ম্যাচ করার দায়িত্ব আমার, ফুটবল ফেডারেশনের, এই পৃথিবীতে যারা এই ফুটবল নিয়ে কাজ করছেন তাদের। কারণ সমর্থকেরা তাদের কাজ করে দেখিয়েছেন যে তারা মাঠে যাচ্ছেন, তারা গাটের পয়সা খরচ করতে রাজি আছেন। এই রকম একটা অবস্থায় এমন কিছু বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ আমার ধারণা কখনোই দেখে নাই। 2000 সালের পরে ওই সুপার কাপের টুর্নামেন্টটা বাদ দিলে বা গুটি কয়েক ঘটনা বাদ দিলে, এই সপ্তাহের যে লিগের ম্যাচগুলো হয়েছে সেগুলো আমাদের স্পষ্ট করে একটা বার্তা দিচ্ছে, সমর্থকেরা খেলা দেখতে চান, তাদেরকে খেলা দেখার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বটা, এই বার্তাটা দিতে চেয়েছি বলে এই 5 মিশালের 5 নাম্বার পয়েন্টটা এই জায়গায়, এই বার্তাটা আসলে কি যাদের কানে পৌঁছানো দরকার তাদের কাছে পৌঁছাবে। এই লিগটার মান তখনই উন্নত হবে যখন এই সমর্থকেরা আলোচনা করবেন, সমালোচনা করবেন, কটাক্ষ করবেন এবং তার সঙ্গে পাল্লা দিয়ে সবাই তাদের মানের উন্নয়ন করবেন। আমি জানি না এই বার্তা জায়গা মতো পৌঁছাচ্ছে কিনা, তবে নাও ইজ দ্য টাইম। বাংলাদেশের ফুটবল ইজ রিয়েলি ব্যাক এবং এই ব্যাকটাকে ধরে রাখার দায়িত্ব এখন সম্ভবত সবারই কম বেশি। এই ছিল আমার আজকের 5 মিশালি। আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন কেমন কি লাগলো। আমি জানি অনেক লম্বা হয়ে গেছে, অনেক কিছু বাদ পড়ে গেছে, নিশ্চয়ই মাফ করে দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.